আমি কিছু বেসিক কিছু আলোচনা করেছিলাম আপনাদের সাথে, সেগুলো আসলে যে ওয়েবসাইট কি, এবং হচ্ছে গিয়ে ওয়েবসাইট কয় ধরনের হয়, এরপর হচ্ছে গিয়ে আপনার আমরা আমাদের কোর্সে কী কী শিখবো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। কারণ এই আলোচনাগুলো করা বা থাকলে আপনাদের জন্য সুবিধা হয় এই আলোচনাগুলো করলে। কারণ আপনি একটা জিনিসে কাজ করবেন বা একটা ট্রেনিং করতেছেন, আপনি আপনি যদি আপনার কোর্স করার পরে আলটিমেটলি আপনি কোন পজিশনে থাকবেন বা কোন বিষয়গুলো আপনাকে জেনে সামনে মুভ করতে হবে, এগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রবলেম। ওই সেন্স থেকে প্রথম ক্লাসে আমাদের এই আলোচনাগুলো ছিল। অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব। ওয়েবসাইট দুই ধরনের হয়, স্ট্যাটিক এবং হচ্ছে ডাইনামিক। এবং ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ড ওয়েবসাইট কোনটা, ব্যাক এন্ড ওয়েবসাইট কোনটা, সেটা আলোচনা করেছিলাম। এবং ওয়েবসাইট ডিজাইন এবং হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট দুইটা এক জিনিস না, সেটাও আলোচনা করেছিলাম। দুইটা এক জিনিস, সেটা আলোচনা করেছিলাম। যেমন একটা ওয়েবসাইট ডিজাইন করা হচ্ছে ফ্রন্ট এন্ডের মাধ্যমে, ওয়েব ডিজাইন ফ্রন্ট এন্ডের মাধ্যমে ওয়েবসাইটটা ডিজাইন করা হয়। এবং ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য প্রয়োজন হয় হচ্ছে গিয়ে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর একটা ওয়েবসাইটকে ডেভেলপমেন্ট করা, ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য প্রয়োজন হয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুইটা কিন্তু এক জিনিস না। আপনাদের এখানে ডিজাইনটা শেখানো হবে, প্রোগ্রামিং না, ঠিক আছে? তো কিন্তু উইদাউট ডিজাইন মার্কআপ আপনি আবার প্রোগ্রামিংটাও শিখতে পারবেন, বাট কোনো ভিজুয়াল আউটপুট দিতে পারবেন না। মানে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ অ্যারে, আপনি ফাংশন, এই সব কিছু শিখবেন, কিন্তু এটা আউটপুটটা দিবেন কোথায়, মানে মানে আউটপুটটা আসবে কোথায়, দেখবেন কোথায়, ওইটার জন্য আপনাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তার মানে আপনার সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য যেরকম ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট করা দরকার, ঠিক এরকম এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানার আগে আপনাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ শেখাতে। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে আউটপুটটা আপনি দেখাবেন, ওইটা দেখাইতে হবে মার্কআপের মধ্যে। তো উইদাউট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আপনি কোনো ওয়েবসাইট দেখতে পাবেন না। আমরা যে ওয়েবসাইটগুলো দেখতে পাই, হ্যাঁ, আমরা যে ওয়েবসাইটগুলো দেখতে পাই, এই ওয়েবসাইটগুলো, এই যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ডিজাইনটা, ওয়েবসাইটটা দেখতে কীরকম, কি কালারের, স্লাইডার, পিকচার আছে, লেখাগুলো আছে, এগুলো হচ্ছে ডিজাইনের আন্ডারে। কিন্তু ডেভেলপমেন্টের আন্ডারে কোনটা? ডেভেলপমেন্টের আন্ডারে হচ্ছে, যেমন এখানে একটা কন্ট্যাক্ট আস অপশন আছে। আপনি যদি এই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি এখানে এই যে এই ফিল্ডগুলো আছে, যেমন কান্ট্রি চুজ করে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ সেন্ড করলে এটা অ্যাডমিন প্যানেল যিনি আছে তার কাছে যাবে। এই যে অপশনটা, এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের অপশন। এটা মার্কআপ দিয়ে সম্ভব না করা। এটা করার জন্য আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। লগ ইন সিস্টেম, রেজিস্ট্রেশন সিস্টেম, বা ই কমার্সের ক্ষেত্রে কার্ড করার সিস্টেম, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কিন্তু এই যে এখান থেকে ফর্ম থেকে যে ডাটাটা আপনি ইনপুট করবেন, যেটা সার্ভার হয়ে ডাটাবেজে ইনপুট হবে, এগুলোর জন্য আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে শিখবো হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ওয়েব ডিজাইন, ঠিক আছে? ওয়েব ডিজাইন, এবং ওয়েব ডিজাইনটা জানার জন্য আমাকে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলো শিখতে হবে। HTML, CSS, বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো আমাদেরকে ডিজাইনের জন্য শিখতে হবে। তো পর্যায়ক্রমে আমরা গত ক্লাস থেকে আমরা HTML-টা শুরু করে ফেলেছি, এবং এগুলোতে কাজ করার জন্য আমাদের লাগবে হচ্ছে কি আপনার কিছু সফটওয়্যার, মানে একটাই সফটওয়্যার লাগবে। এখন যে যেটা ব্যবহার করেন, হয়তোবা কেউ নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন, সাবলাইম টেক্সটও ব্যবহার করতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোড, ব্রাকেটস, অ্যাটম, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমার এখানে আমি সাবলাইম টেক্সট ইউজ করে কাজ করব। যদি আপনার সাবলাইম ভালো লাগে, সাবলাইমে কাজ করতে পারেন, অথবা যদি কারো কম্পিউটার নোটপ্যাড প্লাস প্লাস থাকে বা ভিজুয়াল স্টুডিও কোড থাকে, সেটা দিয়েও প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে নোটপ্যাড প্লাস প্লাসের চাইতে সাবলাইম টেক্সট, ভিজুয়াল স্টুডিও কোড, ব্র্যাকেটস, অ্যাটম, এগুলো একটু আপডেট। এখানে কিছু এক্সট্রা আপডেট কিছু ফিচার আছে, যেটা আপনাকে কাজটা আর একটু ফাস্ট করে দেওয়ার মানে সুযোগ থাকবে আর কি। মানে একটু ফাস্ট আপনি কোনো কাজ করতে পারবেন আর কি, ঠিক আছে?
এই জন্য আমি এখানে সাবলাইম টেক্সটটা ব্যবহার করে এই কাজটা করবো আর কি। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে যেমন আজকে আমাদের ক্লাস 2, আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি আগে। ক্লাস 2 এর মধ্যে আমি একটা ফাইল নিচ্ছি, HTML ফাইল নিব। এটা তো নরমালি তো HTML ফাইল নেওয়ার অপশন থাকে না, টেক্সট ডকুমেন্ট ফাইলটাকেই আমি রিনেম করে ইন্ডেক্স নাম দিয়ে ফাইলটা নিচ্ছি। ইন্ডেক্স নামটা কেন নিয়ে ফাইলটা তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে আবারও পরিষ্কার করে দিচ্ছি, যেটা গত ক্লাসে বলেছিলাম। দেখেন, এই যে peopleandtech.com লিখে সার্চ করলে প্রথমেই কিন্তু আমাদের একটা পেজ দেখায়, এটা হচ্ছে হোম পেজ। এবং পিপল এন্ড টেকের কিন্তু অ্যাবাউট আস পেজ আছে, ইন্ডাস্ট্রি পেজ আছে, সার্ভিসের পেজ আছে, ক্যারিয়ারের পেজ আছে, অনেকগুলো পেজ আছে। তো সব পেজ কিন্তু দেখায় না, সব পেজ এখানে প্রথম পেজ থেকে লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কে ক্লিক করে করে অন্য পেজে যেতে পারতেছেন। সব পেজ কিন্তু প্রথমেই দেখানোর তো সুযোগও থাকে না, যে কোনো একটা পেজ আপনাকে দেখাতে হবে। তো পিপল এন্ড টেক লিখে যখন সার্চ করলাম তখন সর্বপ্রথম আমাকে ইন্ডেক্স নামে যে পেজটা আছে ওইটাই রেফার করতেছে, মানে আপনার হোম পেজ হিসাবে ইন্ডেক্স পেজটাকে রেফার করতেছে, যে হোম পেজ যেটা। তো এই জন্য আমি যেই প্রথম পেজটা নেই, এই পেজটা হচ্ছে ইন্ডেক্স নামেই নিচ্ছি। এরপরে যখন আমাদের আরও পেজ তৈরি করা দরকার হবে তখন আমি ওই রিলেভেন্ট নামেই পেজগুলো নিব। যদি অ্যাবাউট নিয়ে কাজ করা হয় তাহলে অ্যাবাউটের পেজ নিব, যদি কন্ট্যাক্ট নিয়ে কাজ করা হয় কন্ট্যাক্টের পেজ নিব, ঠিক আছে। কিন্তু প্রথম পেজটা হচ্ছে HTML হোক PHP হোক, ইন্ডেক্স নামে নিতে হয়। ইন্ডেক্স নামটা হচ্ছে হোম পেজ হিসেবে পরিচিত, ঠিক আছে। এটা আমরা আলোচনা করে রাখলাম আপনাদের জানার সুবিধার্থে। এখন আসেন, এই ফাইলটাকে আমি এখানে সাবলাইমে এরকম ফাইল অপশনে গিয়ে ওপেন ফাইলে গিয়েও আমি এটাকে ওপেন করতে পারি। যেমন ক্লাস 2 index.html এটা সিলেক্ট করে আমি এখানে ওপেন করতে পারি, অথবা এভাবে না করে শর্টকাটে করতে চাইলে আপনি যেমন index.html এটাকে ক্লিক করে ড্রাগ করে এনে সাবলাইমে রেখে দেন, বাস ওপেন হয়ে গেল, ঠিক আছে। প্রথমে ফাইল তৈরি করলাম, এই ফাইলটাকে আমরা কাজ করার জন্য HTML এ কাজ করার জন্য আমরা সাবলাইম টেক্সট ওপেন করলাম। এরপর এখানে কাজ করে আমরা এই HTML ফাইলটাকে রান করব হচ্ছে কি ব্রাউজারে, ঠিক আছে। তো প্রত্যেকটা HTML এর একটা স্ট্রাকচার থাকে, প্রত্যেকটা HTML স্ট্রাকচার যেটা বেসিক স্ট্রাকচার যেটা আপনি যদি 20টা পেজ নিয়েও কাজ করেন এই স্ট্রাকচারটা লাগবে। তো এই স্ট্রাকচারটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আমি আবারও আলোচনা করতেছি এবং আলোচনা শেষ করে এটা কত শর্টকাটে কিভাবে নেওয়া যায় সেটাও বলে দিব। তো প্রথমে এখানে নিতে হবে হচ্ছে গিয়ে, যেহেতু আমরা HTML5 নিয়ে কাজ করতেছি, প্রথমে নিয়ে বলছি আমরা ডক টাইপ HTML। ডক টাইপ HTMLটা নিলে ব্রাউজারে যখন রান করবো ব্রাউজার অটোমেটিক্যালি এটা ইনফর্ম হয়ে যাবে যে আমরা HTML5 এর ভার্সনে কাজ করতেছি, কারণ HTML5 এর মধ্যে অনেক ট্যাগ আছে। এটা আপডেট ট্যাগ, যেটা হচ্ছে কি আপনি যদি ডক টাইপ HTML না লিখে আপনি রান করেন ওইগুলো পাবে না। এই জন্য আপনাকে এই ডক টাইপ HTMLটা লিখে নিতে হবে যাতে ব্রাউজার বুঝতে পারে আপনি HTML5 ইউজ করতেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে হয়, এটা বলেছিলাম। তো ট্যাগ কিভাবে নিতে হয়, গ্রেটার দেন লেস দেনের মাঝখানে কিওয়ার্ড দিয়ে ট্যাগ নিতে হয়। প্রত্যেকটা ট্যাগের স্টার্ট থাকে এবং হচ্ছে ক্লোজ থাকে। যেমন HTML ট্যাগটি স্টার্ট আছে, HTML ট্যাগটাকে আবার ক্লোজও করতে হবে। ক্লোজ কীভাবে করবো, সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদের ক্লোজটা করতে পারবে, ঠিক আছে। এখন আপনি যা কিছু করবেন না এখন এই HTML এর মধ্যেই করবেন। এরপরে আরও একটা ইনফরমেশন যেটা গত ক্লাসে দিয়েছিলাম, যে একটা HTML পেজটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। প্রথমে এখানে আমি নিচ্ছি হেড ট্যাগ, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা পার্ট যাবে যেটা হচ্ছে গিয়ে বডি। এই বডিটাও কি হবে, স্টার্ট এবং ক্লোজ থাকবে। আপনার হেড পার্টে কি বসে বা হেড সেকশনে কি বসে, হেড সেকশনে বসে একটা ওয়েবসাইটের যত টেকনিক্যাল বিষয়গুলো আছে, যেমন ফর এক্সাম্পল টাইটেলটা হচ্ছে কি একটা ওয়েবসাইটের টেকনিক্যাল একটা বিষয়। এরপর টাইটেল ছাড়া আরও কি বসে, মেটা ট্যাগ বসে, এখানে জাভাস্ক্রিপ্টের যদি লিঙ্ক করা লাগে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক বসে,
এরপরে সিএসএস এর লিঙ্ক করা লাগে, সিএসএস এর লিঙ্ক বসে। এরপরে ইন্টারনাল সিএসএস করতে গেলে স্টাইল ট্যাগ বসে। এই যে এত কিছু যে বসে, এগুলার কোনো কিছুর মানে কোনো কিছুই ব্রাউজারে দেখা যায় না। এটা শুধুমাত্র যারা ডিজাইন বা ডেভেলপ করে তারাই মাত্র কোডগুলা দেখতে পায়, ব্রাউজারে কোনো দেখা যায় না এগুলা। আর ব্রাউজারে আপনি যা দেখাইতে চান সেগুলা কাজ করতে হয় হচ্ছে বডির মধ্যে। যেমন টাইটেলে আমি এখানে নিলাম হচ্ছে গিয়ে মাই ডকুমেন্ট, এটা দেখাবে হচ্ছে গিয়ে আপনার ট্যাবের মধ্যে। বাট আমি যত কন্টেন্ট আছে, যেমন আমি এখানে একটা কন্টেন্ট লিখতে চাচ্ছি, ধরেন একটা H1 নিলাম, H1 ট্যাগকে আমি বললাম দিস ইজ হোম পেজ। এইটা ব্রাউজারে দেখাবে, দেখানোর জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন ব্রাউজার করতে পারি, অথবা এখান থেকেও আমরা ডাবল ক্লিক করে রান করে করতে পারি। দিস ইজ হোম পেজ, ঠিক আছে। এখন আসেন, গত ক্লাসে আমরা বলেছিলাম যে HTML এ কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আছে, যেই ট্যাগগুলো বারবার ব্যবহার হয়। একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনি যত বড় ওয়েবসাইট করেন না কেন বা যত বড় অ্যাপ্লিকেশনই করেন না কেন, এই ট্যাগগুলোই বারবার ব্যবহার হয়। এটা লিস্ট করেছিলাম গত ক্লাসে, আজকে আবারও দেখাচ্ছি আমি। যেমন হচ্ছে কি আপনার ট্যাগ কি বলে, হেডিং ট্যাগ, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। এরপর হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ, এরপর হচ্ছে কি আপনার ইমেজের জন্য ইমেজ ট্যাগ, এরপরে লিঙ্ক ট্যাগ, এরপর হচ্ছে কি আপনার টেবিল ট্যাগ, লিস্ট ট্যাগ, এরপর হচ্ছে কি আপনার ফর্ম ট্যাগ, এরপর ডিভ ট্যাগ। এই ট্যাগগুলোর কোনো বিকল্প নাই, এগুলোর কোনো বিকল্প নাই। প্রত্যেকবার একটা ওয়েব পেজ আপনার যত বড় হোক না কেন, ঘুরে ঘুরে এই ট্যাগগুলোই লাগে বারবার। কিন্তু এই ট্যাগগুলো কিভাবে লাগে বা কিভাবে করে সেটা তো আমি আপনাদেরকে করে করে দেখাবো পর্যায়ক্রমে, একদিনে তো আর সম্ভব, তাই না? পর্যায়ক্রমে আমাদের সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমাদেরকে আগাতে হবে, প্রত্যেকটা ট্যাগ শিখতে হবে, এই ট্যাগগুলোকে কিভাবে ডিজাইনের আওতায় আনতে হবে, এগুলো সব আমরা পর্যায়ক্রমে শিখবো। আচ্ছা, এইটা মনে রাখেন, কি কি ট্যাগ? হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, লিঙ্ক, টেবিল, লিস্ট, ফর্ম, ডিভ। এই ট্যাগগুলোই বারবার প্রয়োজন হয়। আরও অনেক ট্যাগ আছে যেগুলো আমাদের ক্ষেত্র বিশেষ করে লাগবে আর কি। তো গত ক্লাসে আমরা হেডিং, প্যারাগ্রাফ এবং ইমেজ নিয়ে গত ক্লাসে মনে হয় আমরা কাজ করেছিলাম। তো আজকেও আমরা এরকম করব। তো আমরা এখানে একটা হেডিং নিলাম, হেডিং নিছি। এরপরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ দিব, পি ট্যাগ। পি ট্যাগের মাধ্যমে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা হচ্ছে কি আমরা চাইলে একটা সাইট আছে লরেম ইপসাম, যেখানে ডাম্বি টেক্সট জেনারেট করা হয়, ডাম্বি টেক্সট লিপসাম বলে। এইখানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের ইউজ করার জন্য আপনার প্যারাগ্রাফ বা কন্টেন্ট মানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করার জন্য এই ওয়েবসাইট থেকে আমরা বা আপনারা সবাই নিতে পারি। এখান থেকে কপি করে কোনো টেক্সট আমি যদি আমার ওয়েবসাইটে ব্যবহার করি, তাহলে কেউ কখনো কপিরাইট ক্লেম করবে। এই ওয়েবসাইটটা আমাদের প্র্যাকটিসের জন্যই দেওয়া হয়েছে, এখান থেকে টেক্সট কপি করে কাজ করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে যদি আমি ব্রাউজারে রান করি, রান তো করাই আছে, জাস্ট আমাকে রিলোড দিয়ে দেখতে হবে। প্যারাগ্রাফের আউটপুট এরকম। আচ্ছা, এখন আসেন আমরা এই প্যারাগ্রাফটা কয়েকটা প্যারাগ্রাফ নেই, তাহলে এই প্যারাগ্রাফটাকে কপি করে দিলেই হচ্ছে। আমি 3টা নিলাম প্যারাগ্রাফ, আমাদের কন্টেন্টটা একটু ওয়েবসাইটে বেশি বেশি মনে হয়। এরপরে ধরেন আমি একটা এখানে ছবি ব্যবহার করি, ছবি আমি আমার কম্পিউটারে ডাউনলোড থেকে একটা ছবি নিয়ে আসি। এখানে একটা ফোল্ডার তৈরি করি ছবিগুলো রাখার জন্য। এখানে ফোল্ডারের নাম দিব ইমেজেস। আমার কিন্তু ইসে ছিল, কি বলে, ছবিটা কিন্তু ডাউনলোড ফোল্ডারে ছিল, ওইখানে ছবি রেখে আমি এখানে এসে কিন্তু
ওয়েবসাইটে ইউজ করতে পারি না। আর WEBP ফাইলটা আমরা ইউজ করবো না, আমরা এটাকে জেপিজি করে দেব। এটা ওয়েব ফাইল তো আমরা ছবির ফরম্যাটে এনে নিব। জেপিজি মানে আপনি ইউজ করতে পারেন জেপিজি, পিএনজি, জিপ বা জিপ্যাক, এগুলো ইউজ করতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন। তো আমি এটাকে জেপিজি করে নিলাম, এখন ছবির ফরম্যাটে আছে এটা। ডাবল জেপিজি দেখাচ্ছে, ডাবল জেপিজি তো হবে না, একটা জেপিজি হবে। আমি এটা রিনেম করে দিচ্ছি jpg.jpg। আচ্ছা, এই ছবিটাকে আমি ব্যবহার করি। ছবির নামটাকে কপি করতেছি, কপি করে বসাবো কোথায়, আমি যেখানে ছবিটা ব্যবহার করতে চাই বা বসাইতে চাই। যেমন আমি চাচ্ছি যে হেডিং এর পরেই এটা বসবে ছবিটা, তো আমি এখানে একটা ইমেজ ট্যাগ দিই। আর আপনারা তো জানেন যে ইমেজ ট্যাগটা কিন্তু স্টার্ট ক্লোজিং নাই, ইমেজ ট্যাগের কি নাই, স্টার্ট ক্লোজিং নাই। কারণ কি, কারণ হচ্ছে কি ইমেজ ট্যাগটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে। তো এখানে আমি এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে ছবিটা বসাবো। তো বসানোর জন্য আমাকে কিন্তু আমার লোকেশনটা ঠিকঠাক মতো দিতে হবে। আমার ক্লাস 2 ফোল্ডারের মধ্যে কি আছে, ইমেজেস ফোল্ডার আছে, আর ইমেজেস ফোল্ডারের মধ্যে কি আমাদের ছবিটা আছে। সো আমাদের আগে ফোল্ডারের নাম বসাতে হবে, এখানে ইমেজেস ফোল্ডারের নাম বসাবো, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে ছবির নামটা বসালাম, বসায় আমি সেভ করলাম। সেভ করে এটা ব্রাউজারে গিয়ে আমি রান করতেছি, ব্রাউজারে রান করাই আছে, জাস্ট রিলোড দিব। এই তো ছবিটা চলে আসছে, ছবিটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন আসেন, এই পর্যন্ত মনে গত ক্লাসে আমরা ছিলাম, এই কাজগুলো করেছিলাম। এখন আসেন আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে সিএসএস এর কিছু কাজ করব। যদিও অনেক বেশি কাজ করার সুযোগ নাই, কিছুটা সিএসএস করব, যেটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। যেমন এখানে দেখেন স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলাম, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু ইউজ করা যাবে। যেমন স্টাইল ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে প্রপার্টি নিব, যেমন প্রপার্টি হচ্ছে টেক্সট হাইফেন অ্যালাইন দিয়ে কোলন দিতে হবে, কোলন দিয়ে এরপর হচ্ছে ভ্যালু বসবে, যেমন সেন্টার হচ্ছে গিয়ে ভ্যালু, এরপরে দিলাম আমি সেমিকোলন, সেমিকোলন দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে রান করি, দেখেন আমার দিস ইজ হোম পেজ লেখাটা মাঝখানে চলে গেছে। এরপরে আমি এখানে আরেকটা প্রপার্টি ইউজ করি কালার, কালারটা আমি নাম লিখে দিচ্ছি হাতে রেড। সেভ করে আমি রান করি, দেখেন এটা রেড কালার হয়ে গেছে। এরপরে ছবিটার ক্ষেত্রে দেখেন আমি হাইট উইডথটা চেঞ্জ করি, ছবিটাকে হাইট উইডথটা চেঞ্জ করবো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। স্টাইল, এখানে আমি একটা হাইট প্রপার্টি দিব, হাইট দিলাম ধরেন 400 পিক্সেল, যদিও হাইটটা ঠিকই আছে। আর উইথ দিব ধরেন হচ্ছে গিয়ে 1250 পিক্সেল, পিক্সেল দিয়ে এখানে ইউনিটটা প্রকাশ করা হয়, ঠিক আছে। দেখেন, বা আমি এখানে 1250 না দিয়ে আমি এখানে 1300 পিক্সেল। তো মোটামুটি এই গেল, এগুলা গত ক্লাসেই করেছিলাম। আজকে স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে যে টুকটাক কিছুটা সিএসএস করা যায় সেটা আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, এটা হচ্ছে এক প্রকারের সিএসএস, এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। সিএসএস 3 ধরনের হয়, একটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং হচ্ছে ইনলাইন সিএসএস। তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস। উইদাউট সিএসএস আপনি কোনো ডিজাইন করতে পারবেন না। সিএসএস ছাড়া আপনি মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শুধু স্ট্রাকচার তৈরি করতে পারবেন, কন্টেন্ট দিতে পারবেন, বাট এই কন্টেন্টগুলোকে সাজানো, গোছানো, ছোট করা, বড় করা, রো কলামের মাধ্যমে দেখানো, সব কিছু ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া, সব কিছুর জন্য আপনাকে সিএসএস জানতে হবে। সিএসএস ছাড়া পসিবল, ঠিক আছে। তো এখন আসেন আমরা আরও কিছু ট্যাগ জানবো। যেমন এখানে একটা ডিভাইডার ইউজ করব, ডিভাইডারটা বলতে হচ্ছে কি, আমি যেটা মিন করতেছি, এখানে আমরা একটা রুলার টানবো, রুলার। যেমন এই পি এর মধ্যে মাঝখানে একটা ট্যাগ দিলাম এইচআর, এইটা একটা সিঙ্গেল ট্যাগ, এইটা একটা সিঙ্গেল ট্যাগ, এই ট্যাগেরও কোনো ক্লোজিং নেই। এইচআর ট্যাগটা আমি সেভ করলাম, সেভ করে রান করে দেখবেন যে এখানে একটা লম্বা দাগ চলে আসছে, হরিজন্টাল রুলার। এটাকে বলা হচ্ছে হরিজন্টাল রুলার। আমি একটা এইচআর ট্যাগ এখানে বসাই ফেলেছি। তারপর এই আমি
পরের প্যারাগ্রাফটাতে ইউজ করি, এই যে এই প্যারাগ্রাফের শেষে HR ট্যাগটা ইউজ করছি বলে আমি রিলোড দিচ্ছি, দেখেন এখানেও চলে আসছে। এরপরে আরও কিছু বিষয় আছে যেগুলো একটু আমি আলোচনা করে যাই। সেটা হচ্ছে যে যেমন আপনি চাচ্ছেন আপনার এই প্যারাগ্রাফের মধ্যে লরেন ইপসন ইজ সিম্পলি ডাম্মি টেক্সট অফ এই যে প্ল্যানিং বা টাইপ স্কিম ইন্ডাস্ট্রি, এই টেক্সটটাকে একটু হাইলাইট করার জন্য, মানে যেটাকে বলা হচ্ছে বোল্ড করার জন্য। তো বোল্ড করার জন্য আপনাকে ইউজ করতে হবে হচ্ছে বি ট্যাগ। আমি এখানে বি ট্যাগটাকে স্টার্ট করতেছি, আমি আবার ঠিক ইন্ডাস্ট্রির শেষে গিয়ে আমি বি ট্যাগটাকে ক্লোজ করতেছি। বি ট্যাগটাকে আমি কি করতেছি, ক্লোজ করতেছি। ক্লোজ করে আমি এটাকে রান করলে দেখবেন যে আপনার এই লেখাটা একটু হাইলাইট হয়ে গেছে। আবার আপনি চাইলে এই লেখাটাকে আপনি লেখাটাকে একটু ফন্টের স্টাইলটা আপনার হচ্ছে গিয়ে হয়ে যাবে, ইটালিক টাইপের হয়ে যাবে। এটার জন্য আই ট্যাগ ইউজ করতে পারেন আপনি। আই ট্যাগটা আবার এখানে ক্লোজ করে দিতে হবে বি ট্যাগের মতো করে। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার কথা আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ওকে, ঠিক আছে। আচ্ছা, অনেকেরই নেট প্রবলেম থাকে, যার কারণে আমার কথাটা হয়তো স্পষ্ট শুনতে পান না। অনেকেরই নেট প্রবলেম থাকে, কারণ কিছু করার নাই, ইন্টারনেট ব্যবস্থাটা আমাদের দেশে যতটুকুই আছে, যতটুকু লিমিটেশন আছে তার মধ্যে ইউজ করতে হবে আমাদের। আচ্ছা, তো মিউট করে দেন মাইক্রোফোনটা কথা না বলতে। তো আমরা বি ট্যাগ ইউজ করলাম, আই ট্যাগ ইউজ করলাম, এরকম ছোট ছোট আরো অনেক ট্যাগ আছে। যেমন আরো একটা ট্যাগ আমরা একটু জেনে নেই, সেটা হচ্ছে যেমন এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে একটা ব্রেক তৈরি করা। যেমন আপনি চাচ্ছেন এই যে লরেন ইপসামের এই ইন্ডাস্ট্রি পর্যন্ত লেখাটার পরের যেই টেক্সটগুলো আছে এগুলো পরের লাইন থেকে শুরু হয়। এখন আপনি যদি পি ট্যাগ দিয়ে আলাদা করেন, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আলাদা করেন, তাহলে যেরকম একটা আলাদা প্যারাগ্রাফের মতন করে তৈরি হবে, লাইন ব্রেক হবে না। লাইন ব্রেকের জন্য একটা ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, যেটার নাম হচ্ছে বিআর ট্যাগ। তো আপনি যদি এখানে বিআর ট্যাগটা ব্যবহার করেন, বিআর এটাও সিঙ্গেল ট্যাগ, তাহলে যেটা হবে, আমি সেভ করে রান করলাম, দেখেন লরেন ইপসাম লেখাটা পরের লাইন থেকে চলে গেছে। এটাকে বলা হচ্ছে লাইন ব্রেক। যে কারো মাইক্রোফোনটা অন করা আছে মিউট করে দেন প্লিজ। এটা দেখেন আরেকটা লাইনে চলে গেছে, এটাকে বলা হচ্ছে লাইন ব্রেক। তো এরকম এক লাইন ব্রেক দিছি। আপনি যদি এখানে কখনো মনে হয় যে 2 লাইন ব্রেক দিব, তাহলে আপনাকে 2 বার ব্রেক ইউজ করতে হবে, তাহলে 2টা লাইন পরিমাণ ব্রেক হয়ে যাবে। তো এটা ঠিক প্রয়োজন মাঝে মাঝে হয় বা প্রয়োজন হয় না। তো আপনি বিআর ট্যাগের ব্যবহারটা জেনে গেলেন যে আপনি যখন লাইন ব্রেক দিতে যাবেন তখন বিআর ট্যাগটা ব্যবহার করা লাগবে। ঠিক আছে, মানে আপনি চাচ্ছেন যে ইনলাইন মানে একই লাইনে আছে, এটাকে আলাদা লাইনে নিয়ে যাওয়ার জন্য বিআর ট্যাগ। ঠিক আছে, তো আমরা তাহলে বোল্ড করা দেখলাম, ইটালিক করা দেখলাম, এরপর হচ্ছে কি এইচআর এর মাধ্যমে রুলার টানা দেখলাম, এবং হচ্ছে কি আমরা ব্রেক ট্যাগ দেখলাম, আমরা ইমেজ ট্যাগ দেখলাম, হেডিং ট্যাগ দেখলাম। হেডিং এর 1 থেকে 6 পর্যন্ত ট্যাগ আছে, 6টা ট্যাগ, H1 থেকে H6 পর্যন্ত। পর্যায়ক্রমে হেডিং 1টা সবচেয়ে বড়, হেডিং 2, 3, 4, 5 এগুলো পর্যায়ক্রমে ছোট ছোট হতে দিকে যায়। আচ্ছা, তো এই হচ্ছে আলোচনার একটা পর্যায়ে আমরা করলাম। এখন আসেন আমরা যেটা বলেছিলাম যে আমাদেরকে লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। লিঙ্ক, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েব পেজ তৈরি করার জন্য। লিঙ্ক কেন প্রয়োজন? আমি কি করলাম, আমার এটা হচ্ছে হোম পেজ, আমি এখানে লিখলাম দিস ইজ হোম পেজ। তো এরকম আমাদের হচ্ছে অ্যাবাউট পেজ দরকার, আমাদের গ্যালারি পেজ দরকার, আমাদের কন্ট্যাক্ট পেজ দরকার। এগুলো আলাদা আলাদা পেজ হবে এগুলোর জন্য। তো আমরা এখানে আলাদা আলাদা পেজ তৈরি করি। যতটুকু কাজ করলাম ততটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? তো আমাদের এটা ছিল হোম পেজ, আমরা হোম পেজ তৈরি করে ফেলছি। তো আমি উপরে হেডিংও দিয়ে দিছি H1 এর মধ্যে, দিস ইজ হোম পেজ। এরকম আমরা কয়েকটা পেজ তৈরি করব। যেমন এখানে index.html, এটা হচ্ছে আমার হোম পেজ। আমরা একটা অ্যাবাউট পেজ তৈরি করব। টেক্সট ডকুমেন্ট নিলাম,
এটা নামটাকে পরিবর্তন করে আমি অ্যাবাউট ডট এইচটিএমএল এই নামটা নিলাম। কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করে দেন, কথা বলার পর্ব শেষ আমাদের। অ্যাবাউট ডট এইচটিএমএল ফাইলের নামটা নিলাম, এইটাও আমি ওপেন করলাম সাবলাইমে। দেখেন খেয়াল করেন, তো বেসিক স্ট্রাকচার কিন্তু আমাদের বারবারই তৈরি করতে হবে। তো সাবলাইমে একটা সুবিধা আছে, যদি আপনার একটা প্যাকেজ আছে ইমেজ, এটা ইনস্টল করা থাকে, তাহলে আপনি খুব শর্টকাটে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে ফেলতে পারবেন। যেমন দেখেন আমি এখানে যেমন যখন লেস দ্যান দিয়ে এইচ লিখতেছি, আমাকে সাজেস্ট করতেছি এইচটিএমএল নিতে চাই কিনা। আমি যখন এখানে এন্টার প্রেস করতেছি, তখন দেখেন আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো স্ট্রাকচারটা কিন্তু চলে আসছে। দেখছেন আপনারা, পুরো স্ট্রাকচারটা কিন্তু চলে আসছে। আমি আবার দেখাচ্ছি মুছে দিয়ে। আমি যখন লেস দেন দিয়ে এইচটিএমএল লিখতেছি, তখন আমাকে স্ট্রাকচারটা পুরোটা পাওয়ার জন্য এখানে এইচটিএমএলটা সাজেস্ট করতেছে। আমি এন্টার দিলে ফার্স্ট থেকে লাস্ট পুরো স্ট্রাকচারটা বেসিক এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো আমাকে বারবার কষ্ট করে ডক টাইপ এইচটিএমএল স্টার্ট ক্লোজ, হেড স্টার্ট ক্লোজ, তার মধ্যে টাইটেল বডি, এগুলো কিন্তু বারবার লিখতে হচ্ছে না, অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখেন আপনারা। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আমি টাইটেল লিখবো হচ্ছে গিয়ে অ্যাবাউট আস, এই পেজের টাইটেল। আর আগের পেজের টাইটেলটা আমি এখানে মাই ডকুমেন্ট লিখছিলাম, তো এইটা বাদ দিয়ে আমি এখানে লিখতেছি হচ্ছে গিয়ে ওয়েলকাম, এরপরে একটা পাইপ দিয়ে আমি লিখতেছি এখানে হোম, এটা আমাদের হোম পেজ। আচ্ছা, এখন অ্যাবাউট পেজে আমরা কিছু কাজ করি। আমরা আগের মতো এখানে এখানে আমরা হেডিং ট্যাগ নিচে H1 ট্যাগ দিয়ে আমি এখানে লিখলাম দিস ইজ অ্যাবাউট পেজ। লিখলাম দিস ইজ অ্যাবাউট পেজ। এখন এটাকে আমরা এই সিএসএসটা করতে পারি, ইনলাইন সিএসএস, স্টাইল অ্যাট্রিবিউট দিব। এরপরে তার মধ্যে আমরা দিব, কি বলে এটাকে অ্যালাইনমেন্ট করব, টেক্সট হাইফেন অ্যালাইন সেন্টার ভ্যালু দিলাম। এরপরে কালার প্রপার্টি দিব, কোলন দিয়ে ভ্যালু দিব, ধরেন রেডি দিচ্ছি, দেওয়ার পরে সেমিকোলন বসে। এটা হচ্ছে রুলস, এভাবে কাজ করতে হয় সিএসএস এ। আচ্ছা, এটা কিন্তু একদম আপনার মূল সিএসএস না, আমরা হচ্ছে এটা ইনলাইন সিএসএস একটা পার্ট। এছাড়াও আমাদের ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো, আগে আমাদের এইচটিএমএলটা শেষ হোক। আচ্ছা, H1 ট্যাগ নিলাম। এরপরে আমি কিছু কাজ করলাম, এখানে একটা H2 ট্যাগ নিচ্ছি। H2 ট্যাগের মধ্যে আমি লিখতেছি যে আওয়ার স্টোরি, হ্যাঁ, এখানে লিখলাম আমি। এটা লিখে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি লরেম ইপসামটা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন লরেম ইপসামটা আমি শর্টকাটে নিয়ে আসতেছি, এর পিছনে কারণ হচ্ছে কি, আমার লরেম ইপসামের একটা প্লাগইন এখানে আছে। এই প্লাগইনটা কিভাবে পাইছি আমি, এখানে একটা প্যাকেজ আছে, প্যাকেজটা আমি ইনস্টল করেছি। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? আমার কথা আচ্ছা, ঠিক আছে, মাইক্রোফোনটা মিউট করে দেন। জি, তো এখন লরেম ইপসনটা আমি কিভাবে আনছি দেখেন, খেয়াল করেন। এইটা হচ্ছে গিয়ে আপনি প্যাকেজ কন্ট্রোলে যাবেন, কন্ট্রোল শিফট পি, এরপর হচ্ছে ইনস্টল প্যাকেজে যাবেন, ইনস্টল প্যাকেজ, দেখেন প্যাকেজ কন্ট্রোল ইনস্টল, এখানে যাবেন। আমি এটা সাবলাইমের ক্ষেত্রে এটা বলে দিচ্ছি, বাকিগুলো আপনারা একটু নেটে ঘাটাঘাটি করলে গুগলে বা ইউটিউবে পেয়ে যাবেন। প্যাকেজ কন্ট্রোলটা ইনস্টল করার পরে এখানে দেখেন প্যাকেজ কন্ট্রোলটা লোডিং হচ্ছে। এরপরে আমাকে প্যাকেজটা ইনস্টল করার জন্য বক্স দিবে। প্রথমে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল করলাম, এরপরে প্যাকেজ ইনস্টল করব। এখানে লিখবেন হচ্ছে গিয়ে দুইটা প্যাকেজ আপনারা ইনস্টল করে নেবেন। একটা হচ্ছে গিয়ে EMMET, ইমেট, আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আর দেখাচ্ছে না, ঠিক আছে। EMMET,
এটা ইনস্টল করে নেবেন। আর আরেকটা ইউজ করবেন হচ্ছে গিয়ে লরেম, এই যে লরেম, ঠিক আছে, লরেমটা এই দুইটা প্যাকেজ ইনস্টল করে নেবেন আপনারা, ঠিক আছে। আর ওয়েব ডিজাইনের কিছু প্যাকেজ আছে, এগুলা আপনারা যে গুগলে যদি যে সার্চ করেন যে সাবলাইম টেক্সট প্যাকেজ ফর ওয়েব ডিজাইন, গুগলে একটু সার্চ করবেন। গুগল থেকে অনেক কিছু শেখার প্র্যাকটিসটা করতে হবে। আমরা কিন্তু এখনো নতুন নতুন আপডেটগুলো আসলে শিখি, সেটা কিন্তু আর কোনো ট্রেনিং সেন্টারে যাই না বা কারো কাছে যাই না, এগুলো আমাদের মোটামুটি গুগল থেকেই বা ডকুমেন্টেশন পড়ে পড়ে শিখতে হয়। তো এই প্যাকেজ, এই যে টপ 10 সাবলাইম টেক্সট প্যাকেজ, এগুলো দেখবেন, পড়বেন, বা ভিডিও থেকে ভিডিওগুলো দেখে একটু এনভায়রনমেন্টটা সাজাবেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা করবেন, আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা বাসায় আপনারা করে রাখবেন। তো আমার এখানে লরেম ইপসাম ইমেল দুইটাই ইনস্টল করা আছে, যার কারণে আমি শর্টকাটে কাজগুলো করতে পারতেছি। তো আমি আরেকটা লরেম টেক্সট নিচ্ছি, এটা হচ্ছে আওয়ার স্টোরি দিলাম। এরপরে আমি একটা এইচআর ট্যাগ দিচ্ছি, আমি পেজ বানাচ্ছি, কন্টেন্ট তৈরি করতেছি, দেখেন। এরপরে আবার H2 দিলাম, এখানে আমি বললাম হচ্ছে আওয়ার মিশন। আপনারা মিউট করে দেন মাইক্রোফোনটা, আমি নয়েজ পাচ্ছি, মাইক্রোফোনটা মিউট করে দেন। তো আওয়ার মিশন নিলাম। এরকম আরেকটা প্যারাগ্রাফ নেই আমরা, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, যেহেতু এই ধরনের কন্টেন্টগুলো অ্যাবাউট পেজেই থাকে। আওয়ার ভিশন, আচ্ছা, আমি বারবার এগুলো না করাচ্ছি, তো আমি এখান থেকে কপি করে আনতে পারতাম। তো এই পেজটা আমরা তৈরি করলাম, এইটাকে আমরা রান করি, আচ্ছা, মাই ডকুমেন্ট লেখা, এটাকে রিলোড দিই। এখন দেখেন ওয়েলকাম হোম, ওকে। তো দুইটা পেজ আমাদের হয়ে গেল। এখানে একটা আমরা ইয়ে দিতে পারি, এইচআর দিয়ে দিতে পারি, এইচআর এই তো। আরেকটা পেজ আমরা তৈরি করব গ্যালারির জন্য একটা পেজ তৈরি করব আমরা, গ্যালারি। টেক্সট ডকুমেন্ট নিচ্ছি, দেখেন আমি ঠিক যেভাবে কাজ করতেছি ঠিক এইভাবেই প্র্যাকটিসটা আপনারা বাসায় করবেন, ফলো করবেন। গ্যালারি ডট এইচটিএমএল, গ্যালারি ডট এইচটিএমএল। আচ্ছা, এটাকে সাবলাইমে ওপেন করতেছি আমি। এখানেও ঠিক আগের মতো সেম, দেখেন আমি এইচটিএমএল লিখলে এখানে তারা সাজেস্ট করতেছি স্ট্রাকচারটা, আমি পুরোপুরি নিয়ে নিলাম। এখানে আমি টাইটেলে লিখলাম হচ্ছে গিয়ে গ্যালারি, টাইটেলে গ্যালারি লিখলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি ঠিক এই পেজ থেকে হেডিংটা কপি করে নিই, কেউ একজন আমার কথার অ্যান্সার দিয়েছেন যে প্র্যাকটিস করার জন্য তো ভিডিও প্রয়োজন। আমি যদি আপনারা কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে পারি। কোনো এক সময় আমরাও ট্রেনিং করেছিলাম, কোথাও না কোথাও আমরাও শিখেছিলাম। তো তখন আমরা এরকম আপনাদের মতো ক্লাসের ভিডিও বা এই টাইপের বিষয়গুলো পাইনি, সেটা ফিজিক্যালি হোক বা অনলাইনে হোক। আসলে পজিটিভলি দেখলে অনেক কিছুই করা যায়। আমি যতটুকু সহজভাবে আপনাদের বা যতটা ধীরস্থিরভাবে আপনাদেরকে ট্রেনিংটা করাচ্ছি, আমার মনে হয় না অন্য কোনো জায়গা থেকে এটা পাবেন। এটা আমার পার্সোনালি মনে হয়। আমি কোনো বিতর্কে জড়াবো না আপনাদের সাথে, আপনারা ট্রেনি সবাই। যতটুকু সহজভাবে এবং যতটুকু ধীরস্থিরভাবে বোঝানো যায় ততটুকুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা পরবর্তীতে এগুলো পারেন। আর এতটাই আমাদের মেমোরি খারাপ না যে আমরা একটা আলোচনা দেখব, সেটা আবার এই ফাইলগুলো পাওয়ার পর একবারেই বুঝবো না, ঠিক আছে? এতটা মেমোরি খারাপ না। এতটা মেমোরি খারাপ হলে আমাদের আবার ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হওয়া সম্ভব না, ঠিক আছে? আমি এটা আমার কথাটা অন্যভাবে আপনারা নেবেন, ঠিক আছে?
সো আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যতটা ভালো শেখানো যায়, যতটা সুন্দর এবং সহজভাবে শেখানো যায়, যেটা আপনারা খুব মানে একেবারে ওয়েব ডিজাইন নিয়ে কোনো আপনাদের এর আগে কোনো অভিজ্ঞতাই নেই, তারপরেও আপনারা আশা করি যদি আমার আলোচনাটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন বা করেন, আমার বিশ্বাস আপনারা পারবেন। তো আমি গত আগের পেজটা থেকে আমি এই লাইনটা কপি করে নিয়ে এসেছি। এই লাইনটা নিয়ে এসে আমি এখানে বললাম দিস ইজ আওয়ার গ্যালারি পেজ। এখানে আমি কিছু ছবি নিয়ে আসবো, এখানে কি ছবি নিয়ে আসবো, ধরেন আমাদের ডাউনলোডস ফোল্ডার থেকে ছবিগুলো নিয়ে আসি। ডাউনলোডসে কিছু ছবি থাকতে পারে আমার, এখানে ধরেন এই তো ধরেন এই ছবিগুলো আমি নিলাম। এই বিভিন্ন ছবি আছে, আমি এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা তো এখন আর ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট করতেছি না। এনে আমি ছবিগুলো এখানে পেস্ট করে দিই। দেখেন আমি কিন্তু ডাউনলোড ফোল্ডারে রেখে ছবি রেখে কিন্তু এখানে আমি কাজ করব না, আমি কিন্তু ওইখানে ফোল্ডার থেকে কপি করে এনে আমার এখানে আমি ছবিটা নিয়ে এসে এখানে কিন্তু কাজটা করতেছি, এটা কিন্তু বুঝতে হবে। আর এখানে এক একটা ছবির এক এক নামে আছে, আমি এই ছবির নামগুলোকে চেঞ্জ করে নিব, চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই, বাট নিয়মটা হচ্ছে চেঞ্জ করে নেওয়াটা। আমি যেমন এটার নাম দিব গ্যালারির ছবি, তো C1 মানে গ্যালারির 1, এরপরে ধরেন এটার নাম দিব আমি G2, গ্যালারি যেহেতু G2, এরপরে হচ্ছে কি এরপরেরটার নাম দিব ধরেন হচ্ছে G3, বিভিন্ন ছবি, এটা আসলে আমরা আমার সামনে যা ছিল আমি তাই নিয়ে আসছি। এরপরে হচ্ছে গিয়ে কই আরেকটা আছে G4, তো আমরা তো আসলে ইমেজ নিতে জানি কিভাবে ইমেজ নিতে হয়, তো এখানে আমরা ইমেজটা নেওয়া শুরু করি। এখানে ইমেজটা নিব আমরা IMG ট্যাগ দিয়ে, IMG SRC, আর আমাদের ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস, তাহলে আগে আমাদের ফোল্ডারের নামটা বসবে, তারপরে হচ্ছে আমাদের ফোল্ডারের মধ্যে ফাইলের নাম, যেমন G1, আমি এটাকে রিনেম করি, রিনেমে গিয়ে নামটা কপি, দেখেন তারপর আমি কপি করে নিচ্ছি, কেন নিচ্ছি যাতে আমাকে একটুও ভুল না হয়, কারণ ভুল হলে কিন্তু আউটপুটটা পাবো না আমরা। C1.j, ঠিক আছে। তো এটা আমি ব্রাউজারে রান করি, দেখি কি অবস্থা। আরেকটা কপি করে নিই, চারটা ছবি তো চারটা কপি নিই, চারটা কপি নিয়ে আমি এটাকে ইয়ে করলাম, ব্রাউজারে গিয়ে রান করি। gallery.html, ছবিগুলো অনেক বড় বড় আসতেছে, তো এগুলাকে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে সাইজগুলোকে ছোট করে নিই। এখানে এই যে দেখেন স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এখানে আমরা হাইট দিব 250 পিক্সেল এবং উইডথ দিব 300 পিক্সেল, এরকম ভাবে প্রত্যেকটাতেই আমরা দিব। এটা কপি করে নিয়ে কপি করে প্রত্যেকটাই পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা রিলোড দিই, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের গ্যালারি পেজ, ঠিক আছে। এই গ্যালারি পেজটা আমরা এখন আমাদের পেজ হয়ে গেল তিনটা, দেখেন ট্যাবের মধ্যে দেখাচ্ছে একটা গ্যালারি পেজ, একটা অ্যাবাউট পেজ, একটা ওয়েলকাম পেজ। এখন আমাদের যেটা প্রত্যাশা, আমরা যখন কোন ট্যাগগুলো আমাদের রেগুলার ইউজ হয় সেখানে বলেছিলাম যে আমাদের হেডিং, আমাদের ইমেজ, আমাদের প্যারাগ্রাফ, আমাদের লিঙ্ক, এগুলো শিখতে হবে। তো আমরা এখন লিঙ্ক নিয়ে কাজ করব। লিঙ্ক সেই লিঙ্কটা কীরকম লিঙ্ক দেখেন, পিপল অ্যান্ড টেকের এই ওয়েবসাইটে গেলাম, আমরা হোম পেজে আসি, হোম পেজ থেকে কিন্তু ট্রেনিং পেজে যাওয়া যায়।
এরপরে হচ্ছে গিয়ে হোম পেজ থেকে কিন্তু ক্যারিয়ার পেজে যাওয়া যায়। দেখেন ক্যারিয়ার ডট পিএসপি পেজে চলে যায়। আবার ক্যারিয়ার থেকে আবার হোম পেজেও আসা যায়। লোড নিতে একটু সময় নিচ্ছে, মানে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায়। একটা লিঙ্কের সিস্টেম আছে। এই লিঙ্কটা আসলে কিভাবে করে, এই লিঙ্কটা আমরা আসলে এখন শিখবো। যে আমরা হোম পেজে থাকবো, হোম পেজে থাকা অবস্থায় আমরা অ্যাবাউট পেজে যাব, গ্যালারি পেজেও যাব। যেমন ক্যারিয়ার পেজে যাওয়ার জন্য কেউ কিন্তু গুগলে গিয়ে আপনার হচ্ছে এটা সার্চ করে না যে peopleandtech.com/career, এটা লেখা কিন্তু কেউ সার্চ করে না। সবাই কিন্তু peopleandtech-এর মেইন পেজে যায়, ওখান থেকে মেনু চুজ করে কিন্তু তারপরে হচ্ছে গিয়ে যাচ্ছে। এখন হচ্ছে গিয়ে আমরা এরকম আমাদের হোম পেজ থেকে অ্যাবাউট, গ্যালারি এই পেজগুলোতে যাব, আমরা লিঙ্ক করা শিখবো। লিঙ্ক, তো লিঙ্ক হচ্ছে গিয়ে তিন ধরনের হয়। আমরা এখন শিখবো হচ্ছে দুই ধরনের। আর এক ধরনের লিঙ্কটা আমাদের এখন শেখার মতো সুযোগ নেই, এটা আমাদের শিখতে হবে আরো পরে। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, গ্লোবাল লিঙ্ক। আমি এখানে লিখে দিচ্ছি, খেয়াল করে। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক এবং হচ্ছে গিয়ে গ্লোবাল লিঙ্ক। তিন ধরনের লিঙ্ক হয়। তো আমরা এখন শিখবো এই বিগিনার পর্যায়ে আমরা এক্সটার্নাল এবং গ্লোবাল লিঙ্কটা শিখবো। ইন্টারনাল লিঙ্কটা আমাদের শেখার জন্য আরো সময় লাগবে, এখন না। তো আমরা এক্সটার্নাল লিঙ্কটা এখন শিখবো। এক্সটার্নাল লিঙ্ক কোনটা? যেই লিঙ্কটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটেরই এক পেজ থেকে আরেক পেজের সাথে লিঙ্ক করা, মানে আপনারই ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটেরই এক পেজের সাথে আরেক পেজ লিঙ্ক করা। যেমন গ্যালারিটা আমারই পেজ, অ্যাবাউটটা আমার ওয়েবসাইটেরই পেজ, কিন্তু আমি এটা লিঙ্ক করতেছি। আমরা হোম পেজে যাই, ইন্ডেক্সে গেলাম, যে একদম সর্বপ্রথমে আমরা এখানে লিখলাম হচ্ছে কি অ্যাবাউট। এই অ্যাবাউট লেখাটার আউটপুটটা দেখি আমরা। দেখেন উপরে লেখা আছে একদম সর্বপ্রথমে অ্যাবাউট। এখন আমি চাচ্ছি এই অ্যাবাউট লেখাটাতে ক্লিক করলে অ্যাবাউট পেজটা ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে কেটে দিচ্ছি, অ্যাবাউট পেজটা ওপেন হয়ে যাবে অ্যাবাউট লেখাটায় ক্লিক করবে। তো এটা আমাকে এই লেখাটা বা এই টেক্সটটাকে আমাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য যেই ট্যাগটা ব্যবহার করা হয় সেই ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাবাউট ট্যাগের আগে এবং পরে অ্যাঙ্কর ট্যাগটা স্টার্ট এবং ক্লোজ করতে হবে অন্যান্য ট্যাগের মতো। যেমন অ্যাবাউটের আগে এখানে আমাকে ইউজ করতে হবে এ অ্যাঙ্কর, HREF হাইপার রেফারেন্স ইকুয়াল ডাবল কোটেশন, আর এখানে এসে অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে? এই হাইপার রেফারেন্সে কি বসবে? হাইপার রেফারেন্সে বসবো হচ্ছে গিয়ে এই যে আমাদের যেই পেজের সাথে লিঙ্ক করতেছি ওই পেজের নাম about.html। এই নামটাকে আমি কপি করতেছি, রিনেমে গিয়ে কপি করে আমি এখানে বসাই দিব about.html। HREF এর মধ্যে কার নাম বসলো? about.html, যেই পেজের সাথে আমি লিংক করতে যাচ্ছি ওই পেজটা বসতে যাবে। আর এখানে একটা টেক্সট বসাইলাম যাতে আমরা এটা দেখতে পাই। এখন দেখেন অন্যান্য টেক্সট আর এই টেক্সটের মধ্যে পার্থক্যটা কি? এই টেক্সটটা এখন লিংক হয়ে গেছে, এখানে মাউসটা নিলে দেখেন পয়েন্টার হয়ে যাচ্ছে, আর এখানে দেখেন মাউস দিলে এটা কার্সরটা এরকমই থাকতেছে, এখানে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখন অ্যাবাউটে ক্লিক করলে দেখেন দিস অ্যাবাউট পেজে চলে গেছে। আবার ব্যাকে যে হোম পেজে যাচ্ছি, আবার দেখেন অ্যাবাউটে ক্লিক করতেছি, অ্যাবাউট পেজে চলে যাচ্ছে। কিন্তু অ্যাবাউট থেকে আবার হোমে যেতে পারতেছি না, কারণ হোমের মধ্যে অ্যাবাউটের মধ্যে হোম পেজে যাওয়ার কোনো লিঙ্ক নাই। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আর একটা লিঙ্ক বানাই আমি এখানে গ্যালারির জন্য, গ্যালারিতে যাওয়ার জন্য। তাহলে গ্যালারিটাকে লিংক করতে হলে কি করতে হবে? এটার আগে অ্যাঙ্কর ট্যাগটাকে নিতে হবে HREF এই এবং হচ্ছে গিয়ে
গ্যালারির শেষে অ্যাঙ্করটা ক্লোজ করে দিতে হবে। তাহলে বলেন তো এখানে কি বসবে? এখানে গ্যালারি পেজের সাথে লিঙ্কটা বসে যাবে। কোন লিঙ্কটা? এই পেজের নামটা বসে যাবে, তাহলেই লিঙ্কটা হয়ে যাবে। আমি gallery.html নামটাকে কপি করতেছি, কপি করে আমি এখানে বসাই দিচ্ছি আগের মতোই সেম, দুইটা থিওরি সেম। এখন আসেন আমরা হোম পেজটাকে যে চেক করি। এই পেজে না, হোম পেজে চেক করবো। ও দেখেন দুইটা লিঙ্ক হয়ে গেছে, একটা অ্যাবাউট, আবার ব্যাকে আসেন একটা গ্যালারি। এখন গ্যালারি পেজে আসলে বা অ্যাবাউট পেজে আসলে কিন্তু অন্য পেজে যাওয়া যায় না, কারণ ওই পেজে লিঙ্ক নাই। তাহলে আমরা তিনটা লিঙ্ক বানাবো, একটা হোমে যাওয়ার জন্য, একটা অ্যাবাউটে যাওয়ার জন্য, একটা গ্যালারিতে যাওয়ার জন্য। তাহলে আসেন এখানে আমরা দ্রুত তৈরি করে ফেলি index.html, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের লিঙ্ক হচ্ছে হোম। এবং এইটাকে আমরা যেটা করব, এখান থেকে কপি করে তিনটা পেজের প্রথমে দিয়ে দিব, তাহলে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার আমাদের লিঙ্কটা হয়ে যাবে। একদম সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি, গ্যালারি তো দিয়ে দিচ্ছি, তিনটা পেজে দিয়ে দিচ্ছি। এখন সেভ করলাম, সেভ করে এখন আউটপুটটা দিয়ে দেখে আসি কি অবস্থা। আউটপুটটা দেখি। আচ্ছা, হোম, অ্যাবাউট, গ্যালারি, তিনটা পেজ দিয়েছি, তিনটা পেজের লিঙ্ক করছি। এখানে হোমে ক্লিক করলে আমাদের ওয়েব পেজটা হোমেই থাকতেছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাচ্ছে, গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে যাচ্ছে, গ্যালারি থেকে আবার অ্যাবাউটে যাওয়া যাচ্ছে, অ্যাবাউট থেকে আবার হোমে যাওয়া যাচ্ছে। দেখেন বিষয়টা কত চমৎকার। আমরা এক পেজ থেকে আরেক পেজে কত ইজিলি যেতে পারতেছি। এবং উপরে দেখেন ইউআরএলটা দেখেন, সার্চ এখন gallery.html এ আছে, আবার অ্যাবাউটে ক্লিক করব about.html এ চলে যাচ্ছে, হোমে ক্লিক করব index.html এ চলে যাচ্ছে। মানে প্রফেশনাল ওয়েবসাইটগুলোতে ঠিক যেভাবে লিঙ্ক করে আমরা ঠিক সেম লিঙ্কটা এখানে করে ফেললাম এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য। এই লিঙ্ক নিয়ে কারো কোনো প্রকার কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। জি বলেন। যখন আমরা তৈরি করি সিঙ্গেল পেজ ওয়েবসাইট, তখন হচ্ছে কি একটা সেকশনের সাথে আরেকটা সেকশনে লিঙ্ক করা থাকে, ওই লিঙ্কটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে? আচ্ছা, তো একজন প্রশ্ন করেছেন যে এগুলা কি আমাদের করা যাবে, অন্য ট্যাবে ওপেন হবে, এরকমটা করা যাবে? অবশ্যই করা যাবে। এগুলো করার জন্য আপনাকে করতে হবে টার্গেটের কাজ। একটা অ্যাট্রিবিউট আছে সেকশন বাই সেকশন লিঙ্ক, যেটা করা হয় এটাকে ইন্টারনাল লিঙ্ক বলে। তবে এটা আমরা এখন না, এটা আমরা যখন আরো ওয়েব পেজের কাজটা আরো বড় যখন করব তখন দেখাবো, এটা এখন না, এটা এখন না। ঠিক আছে? তো আমরা দ্বিতীয় মানে অন্য ট্যাবে ওপেন হবে, ক্লিক করলে লিঙ্কটা অন্য ট্যাবে ওপেন হবে। এইটা আসলে কিভাবে করা যায়? এটার জন্য আপনি টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটা নিন। এই অ্যাট্রিবিউটটা নিয়ে আপনি এখানে দিবেন হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক। আমি দেখেন অ্যাবাউটে দিলাম টার্গেট ব্ল্যাঙ্ক, কোথায় দিলাম? ইন্ডেক্স পেজে দিলাম। চলেন ইন্ডেক্স পেজে গিয়ে চেক করে আসি। এখন আমার অ্যাবাউট পেজে ক্লিক করলে দেখবো যে নতুন একটা ট্যাবে ওপেন হওয়ার কথা। অ্যাবাউটে ক্লিক করলাম, দেখেন নতুন ট্যাবে ওপেন হয়েছে, আমার হোম পেজ কিন্তু রয়ে গেছে। আবার ক্লিক করলাম, দেখেন নতুন ট্যাবে ওপেন হয়েছে। আবার ক্লিক করলাম, এখান থেকে না, হোমে থেকে ক্লিক করতে হবে। দেখেন, বুঝতে পারতেছেন? মানে নতুন ট্যাবে ওপেন হওয়ার সিস্টেমটা আমি জাস্ট এখানে হোম পেজে কি করছি, লিঙ্কে টার্গেট ব্ল্যাঙ্ক বলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে, নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে। আশা করি ক্লিয়ার যে কিভাবে কাজ করতে হয়। অ্যাট্রিবিউট একটা ইউজ করতে হবে, টার্গেট ব্ল্যাঙ্ক। জেনারেলি টার্গেট সেলফ থাকে, এখানে টার্গেট ব্ল্যাঙ্কটা বলে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লিঙ্ক, কি বলে এক্সটার্নাল লিঙ্ক এবং হচ্ছে টেক্সট লিঙ্ক করলাম। এখন আমরা ইমেজ লিঙ্ক করব এবং হচ্ছে গ্লোবাল লিঙ্কটা শিখব। সেটা কিরকম ভাবে? আমরা আপনাদের আগের ক্লাসে এটা করানো হয়েছে, ওখান থেকে আমি ইমেজটা নিয়ে আসতেছি। যেমন আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন এগুলোর সাথে লিঙ্ক করব, এগুলোর সাথে লিঙ্ক করব আমরা। তো এগুলোর সাথে লিঙ্কটা কিভাবে করবো? আমরা ছবিগুলো নিয়ে আসি, আগের ক্লাসে আমি ডাউনলোড করেছিলাম ছবিগুলো। ফেসবুক, টুইটার, ইউটিউব, এই ছবিগুলোকে কপি করে নিচ্ছি। কপি করে আমাদের
ব্যাচ 2-তে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে আসতেছি। আমাদের ইমেজেস ফোল্ডারে এগুলো নেট থেকে আমি ডাউনলোড করেছি, তো এখন আর আমি টাইম ওয়েস্ট করলাম না। আপনারা এগুলো হচ্ছে যেমন ফেসবুক আইকন, টুইটার আইকন, ইউটিউব আইকন লিখে সার্চ করে ডাউনলোড করে নেবেন আপনারা যখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এতক্ষণ তো আমরা লিঙ্ক করেছিলাম হচ্ছে গিয়ে লেখাকে, টেক্সট লিঙ্ক, এটাকে বলা হচ্ছে টেক্সটকে লিঙ্ক করা। এই যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম, এটা একটা টেক্সট ছিল, এটাকে লিঙ্ক করেছি। অ্যাবাউট একটা টেক্সট ছিল, এটাকে লিঙ্ক করেছি। গ্যালারি একটা টেক্সট ছিল, এটাকে লিঙ্ক করেছি। তো আমরা ইমেজকে কিভাবে লিঙ্ক করবো, যেমন এটা একটা ইমেজ, এটাকে আমরা লিঙ্ক করে দেবো। এই লিঙ্কটা করার জন্য আমরা নিচের দিকে আসি, এই কাজটা নিচে করি। আমরা ইমেজ বসাবো আগে, আইএমজিএসআরসির মাধ্যমে ইমেজটা বসালাম, ফোল্ডারের নাম বসাই ইমেজেস, স্ল্যাশ দিয়ে আমরা আমাদের ইমেজ ফাইলের নামটা বসাই ফেসবুক fb.png। এটা কপি করি, কপি করে এটাকে এখানে পেস্ট করি, আর এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এগুলাকে ছোট করে দিই। স্টাইল এগুলার হাইট দিব আমি 60 পিক্সেল এবং উইডথ দিব 60 পিক্সেল, ঠিক আছে? দিলাম। আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা ইসের আরেকটা আছে কি, youtube.png সেটা নিয়ে নিই। এখানে বলবে ইউটিউবটা, এরপরে হচ্ছে কি জি এক্সটেনশন সহকারে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি জেপিজি এক্সটেনশনটা সহ নিচ্ছি, এটা ছাড়া হবে না। আর এগুলাকে স্টাইল দিয়ে আমরা হাইট উইডথটা সেভ করে নিই, তাহলে দেখতে অ্যাটলিস্ট মানে মানানসই হবে, নাহলে বেমানান লাগবে। এক একটা এক এক সাইজ। দিলাম। আমরা একটু আউটপুটটা দেখে আসি। কোন পেজে করছি? হোম পেজে। ওই তো নিচে ফেসবুক, ইউটিউব, টুইটার লিঙ্ক আছে। আচ্ছা, ছবিগুলো আছে, ছবিগুলো কিন্তু ক্লিক করলে কোনো কাজ করতেছে না, এগুলার লিঙ্ক বানাইতে হবে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, এগুলাকে লিঙ্ক বানাইতে হবে। তো চলেন লিঙ্ক বানাই আমরা। আমাদের কাজ কি, জাস্ট আগে পরে অ্যাঙ্কর ট্যাগটাকে ইউজ করা। এখানে AHREF ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমাদের ইউটিউবের সাথে লিঙ্ক করব, https://www.facebook.com। এটা হচ্ছে ফেসবুকের ইউআরএল। যেটা আমার তো মনে ছিল আমি লিখে ফেলছি, আপনারা যেটা করবেন আপনারা কপি করে নিয়ে আসবেন। যেমন ইউটিউবেরটা youtube.com এ যাবেন, যে ইউটিউবের যে ইউআরএলটা আছে উপরে, এই যে youtube.com www. হ্যাঁ, এই লিঙ্কটা কপি করে ফেলবেন। কপি করে আপনাদের এই যে অ্যাঙ্করটাকে বসাই দিবেন। যেমন এটা শেষ করি না, অ্যাঙ্কর শেষ করি। যেমন এই যে ইউটিউবের ক্ষেত্রে AHREF ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে ইউটিউবের লিঙ্কটা বসাই দিলাম। এরপরে এসে অ্যাঙ্করটাকে শেষ করে দিলাম। এরপরে আচ্ছা, দুইটার আউটপুটটা চেক করে আসি আসলে যায় কিনা, দেখি তো। ফেসবুকে ক্লিক করলে হ্যাঁ লোডিং হয়ে দেখেন ফেসবুকে.com এ চলে যাচ্ছে, লোডিং হচ্ছে, ফেসবুক.com এ চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আবার দেখেন ইউটিউবে ক্লিক করি, দেখেন youtube.com এ চলে যাচ্ছে। তার মানে আমাদের লিঙ্ক কিন্তু হয়ে গেছে ইউটিউবের সাথে, ফেসবুকের সাথে। এখানে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলের যে ইউআরএলটা ওইটা কপি করবেন, ফেসবুকের যে আপনার যদি কোনো পেজ বা গ্রুপ থাকে ওই গ্রুপের ইউআরএল যেটা আছে www.facebook.com/xyz
এরকম পেজের নাম বা গ্রুপের নাম থাকে, পুরো লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট HREF এর মধ্যে বা হাইপার রেফারেন্সের মধ্যে বসাই দিবেন, দ্যাটস এনাফ, আপনার লিঙ্ক হয়ে যাবে। এইটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক, মানে আমার ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা। আমি টুইটারে লিঙ্কটাও করে ফেলি, AHREF। নয়েজ হচ্ছে, আপনারা জাস্ট মাইক্রোফোনটা মিউট রেখেন, নয়েজ পাচ্ছি আমি এখানে, নয়েজ পাচ্ছি, হ্যাঁ অফ করে দেন মাইক্রোফোনটা। আমি টুইটারের লিঙ্কটা এখানে করে ফেলি, twitter.com, মানে মুখস্থ না থাকলে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিবেন। আর এই সোশ্যাল মিডিয়ার এই লিঙ্কগুলোর ক্ষেত্রে আপনারা টার্গেটটাকে ব্ল্যাঙ্ক রাখেন, যাতে আরেকটা ট্যাবে ওপেন হয়। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, সবগুলোতে আমি টার্গেটটা ব্ল্যাঙ্ক করে দিলাম। তাহলে যেটা হবে, আমার এই পেজটা থেকে যাবে, ফেসবুকটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে, ইউটিউবটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে, টুইটারটাও নতুন ট্যাবে ওপেন হচ্ছে। কাইন্ডলি আপনারা নয়েজটা জি বলেন, জি বলেন বলেন। এটার প্রসিডিউর হচ্ছে, আপনি তিনটে একসাথে সিলেক্ট করতে চাইলে, যেমন এই যে এখানে মাউস রাখলেন আপনি কার্সরটা, এরপরে কিবোর্ডে কন্ট্রোল ধরবেন, এরপরে আবার মাউস এখানে রাখবেন যেখানে রাখতে চান, আবার এখানে রাখবেন, তাহলে তিনটা কন্ট্রোল ধরে আর কি, তারপরে আপনি একসাথে কাজ করতে পারবেন। দেখেন তিনটা একসাথে যাচ্ছে, মুভ করতেছে, ঠিক আছে, কন্ট্রোল ধরে। ওকে, কারো ক্ষেত্রে যে নয়েজ পাচ্ছি, কাইন্ডলি আপনারা তো বুঝতেছেন, হ্যাঁ বাই ডিফল্ট টার্গেটটা সেলফ থাকে। আর যদি আমরা ব্ল্যাঙ্ক করতে চাই, মানে আদার ট্যাব ওপেন করতে চাই, তাহলে আমরা টার্গেটটাকে ব্ল্যাঙ্ক করে দিই। এই হচ্ছে মোটামুটি আমাদের গ্লোবাল লিঙ্ক আর কি। আশা করি বুঝতে পারছেন। এই কি ব্যাপার, হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেল, গ্লোবাল লিঙ্কটা হয়ে গেল, ইয়ার লিঙ্কটা, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কটাও হয়ে গেল। তাহলে আমরা এইটা করি কি, প্রত্যেকটা পেজে দিয়ে দিই কপি করে। এটা অ্যাবাউট পেজেও দিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা গ্যালারি পেজেও দিয়ে দিলাম, কপি করে দিয়ে দিলাম সবগুলো। তাহলে আমাদের লিঙ্কের মোটামুটি বিষয়গুলো তো বুঝতে পারছি আমরা, তাই না? হ্যাঁ, সব পেজে। ও আচ্ছা, এখানে এক লাইনে উঠে গেছে, এখানে জায়গা আছে, এই জন্য আমরা একটা বিআর ট্যাগ দিয়ে এটাকে নামাই দিচ্ছি। এই যে এখানে শেষে বিআর ট্যাগটা বসাই, বিআর বিআর, দুইটা বিআর ট্যাগ বসাই দিলাম, যাতে একটু নিচে থাকে, পাশাপাশি চলে আসে। আমাদের সব পেজে তাহলে লিঙ্কগুলো আছে, আমরা ইজিলি এখন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো নিয়ে কাজ, মানে অ্যাক্টিভ করে কাজ করতে পারতেছি। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, মানে কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করতে পারেন লিঙ্ক নিয়ে। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে লিঙ্ক নিয়ে, তাহলে কোশ্চেন করতে পারেন। জি ওয়ালাইকুম সালাম। কমেন্ট একটা অপশন আছে, কমেন্টের কাজটা কি আসলে দেখেন, HTML কমেন্ট, HTML কমেন্ট, এই যে এই লেখাটা আমি যদি সেভ করে ব্রাউজারে রান করি, তাহলে দেখবেন যে এই যে লেখাটা দেখা যাচ্ছে, তাই না? এই লেখাটাকে হাইড করতে হবে, মানে কোডিংটা আমার দেখা, মানে আমার দেখতে পারবো আমি, কিন্তু এটা ব্রাউজারে দেখা যাবে না। এটাকে বলা হচ্ছে কমেন্ট। এই কমেন্টটা কিভাবে করব? এই কমেন্টটা করার জন্য হচ্ছে কি, আমার লেস দেন এক্সক্লেমেটরি সাইন ডাবল হাইফেন দিব, এবং যতটুকু কমেন্ট করব ওইখানে গিয়ে আমরা এখানে শেষ করে দিব, ডাবল হাইফেন গ্রেটার দেন দিয়ে সেভ করব। সেভ করে আমরা রান করি, দেখেন আমার HTML কমেন্ট লেখাটা কিন্তু আর দেখা যাচ্ছে না।
HTML কমেন্ট লেখাটা আর দেখা যাচ্ছে না। এখন বিষয়টা কি বুঝতে পারতেছেন? কমেন্টের বিষয়টা এটা আসলে আমি আমার কোডিং এ থাকবে। বলেন আমাকে শেষ করতে দেন, আমি প্রশ্ন করব তো। আপনারা বুঝতেন কি না প্রশ্ন করবো, আমাকে শেষ করতে দেন, আগে আলোচনাতে শেষ হয় কমেন্ট। আচ্ছা, কমেন্টের কাজটা কি আসলে? কমেন্টের কাজটা হচ্ছে আপনি এখানে কোডিংটা করছেন, এটা আপনার এখন এই কোডিংটা শো করা লাগবে না ব্রাউজারে, কিন্তু পরে শো করা লাগবে। কিন্তু কোডিংটা আপনি এখন করে ফেলছেন, এই জন্য কি এই কোডিংটা ফেলে দিবেন? না, এই কোডিংটা ফেলবেন না। এই কোডিংটাকে আপনি কি করবেন? কমেন্ট করে রাখবেন। যেমন এই প্যারাগ্রাফটা আপনি এখন দেখাবেন না, 2 দিন পরে দেখাবেন। আপনি ব্রাউজারে 2 দিন পরে দেখাবেন, কিন্তু এখন কোডিংটা আপনি করে ফেলছেন একসাথে, তাহলে এটাকে আপনি কমেন্ট করে রেখে দিবেন। তাহলে পরবর্তীতে আপনাকে আর এটা নিয়ে কাজ করতে হবে না, জাস্ট কমেন্টটাকে আউট করে দিলেই হবে। এক্সক্লামেটরি সাইন, ডাবল হাইফেন দিলাম, এরপরে হচ্ছে গিয়ে এই যে প্যারাগ্রাফের শেষে এসে আবার ডাবল হাইফেন, এরপরে হচ্ছে কি আমি এটা গ্রেটার দেন দিয়ে দিলাম। এখন দেখেন আমার এখান থেকে একটা প্যারাগ্রাফ অফ হয়ে গেছে। এটা হচ্ছে কমেন্ট। হ্যাঁ, এখন আসেন এই কমেন্টটা কখন ব্যবহার হয়? যখন আমাদের একটা ওয়েব পেজ অনেক বড় হয়, তখন কোন সেকশনে আমরা কোন কাজটা করতেছি এটা কমেন্টের মাধ্যমে আমরা একটা ইনস্ট্রাকশন লিখতে পারি। বা আমাদের কোড করার মধ্যে যেমন একটা ওয়েব পেজে কিন্তু যেমন এটা তো একদম সিম্পল বেসিক আমরা প্র্যাকটিস করতেছি। অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়েবসাইটে তো আপনার অনেক কন্টেন্ট থাকে, তো কোন সেকশনে কোন কাজটা করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, এটা সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশন লিখে রাখতে হয়। তো ওই টাইপের কাজগুলো বা ওই টাইপের লেখাগুলো এই কমেন্টের মাধ্যমে লিখতে হয়। এখন আপনি ডেভেলপারের সুবিধার জন্য বা আপনার ডেভেলপমেন্টের সুবিধার জন্য আপনি কিছু লিখতে চাচ্ছেন, এটা কি আপনি ভিজিটরদের কি দেখাবেন বা ভিজিটরদের কি দেখানো যাবে? এটা দেখানো যাবে না। এটার জন্য হচ্ছে কমেন্ট অপশনটা। ঠিক আছে, আরো আমরা বিস্তারিত কমেন্টের মানে প্রয়োজনীয়তাটা আমরা কাজ করতে করতে দেখবেন যে সামনে গেলে আমরা আরো বুঝতে পারবো। বাট আপাতত যে ইনফরমেশনটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে কমেন্ট হচ্ছে কি আমার ওয়েবসাইটের কন্টেন্টটা হাইড করে রাখা যায়। ওয়েবসাইটের কোনো কন্টেন্ট যদি আমি শো করতে না চাই তাহলে হাইড করে রাখা যায়। কারো ওখানে নয়েজ হচ্ছে, নয়েজটা অফ করেন, মাইক্রোফোনটা মিউট করেন। আপনারা তো স্মার্ট, এই জিনিসগুলো বোঝেন না কেন আপনারা? ঠিক আছে, মাইক্রোফোনটা মিউট করে রাখেন। যেটা বলতেছিলাম, কমেন্টের কাজটা হচ্ছে কি আপনার কন্টেন্টটা আপনি কোডিংয়ে দেখতে পাবেন, কিন্তু এটা ব্রাউজারে দেখা যাবে, বুঝতে পারছেন? এখন আমি যেটা বললাম, আমি আবারও বলতেছি, একটা ওয়েবসাইট যখন প্রফেশনাল ওয়েবসাইটগুলো করি, ওয়েবসাইট কিন্তু অনেক বড় হয়। তো কোন সেকশনে কোন কাজটা হয়েছে এগুলো মোটামুটি কমেন্টের মাধ্যমে আমরা ডেভেলপিং এর সুবিধার্থে এই কাজগুলো করে রাখি বা লিখে রাখি। ওই লেখাগুলো তো আর আমাদের ভিজিটরদের দেখানো যাবে না, সো আমরা এই জন্য কমেন্টটাকে ব্যবহার করে থাকি। আশা করি এতটুকু বুঝলেই আপাতত হবে, বাকিটা আমরা আরো কাজ করতে করতে পরবর্তীতে বুঝতে পারবো ইনশাআল্লাহ। কমেন্ট আমরা আর কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি বলতে, এই ইনস্ট্রাকশনের জন্যই ব্যবহার হয়, এবং হচ্ছে কোনো একটা আউটপুট আমি এখন চাচ্ছি না পরে চাচ্ছি, ওইটার জন্যই ব্যবহার হয়, হাইড করে রাখার জন্য। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো মোটামুটি ওভারঅল আজকে আমরা শিখলাম হচ্ছে গিয়ে লিঙ্ক করা, এবং হচ্ছে গিয়ে কয়েকটা পেজ আমরা তৈরি করলাম। আমি কিন্তু আজকে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, পেজ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা 2টা ওয়ার্ড দিয়ে পেজ তৈরি করব না, 2টা ওয়ার্ড দিয়ে আমরা পেজ তৈরি করব, একটা ওয়ার্ড দিয়ে। কোনো কারণে যদি এরকম হয় about us.html লিখতে চান, তাহলে about us দিবেন। হ্যাঁ, সব হাইড করা যায় কমেন্টে সব হাইড করা যায়, মানে আপনার HTML এর যে কোনো কিছু হাইড করা যায়। এটা CSS এ গেলেও পাবেন, PHP তে গেলেও পাবেন, সব জায়গায় করা যায় কমেন্টের অপশন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের ফাইলের নাম নেওয়ার ক্ষেত্রে
অ্যাবাউট আস যদি নিতে হয় তাহলে অ্যাবাউট হাইফেন আস দিবেন অথবা অ্যাবাউট আন্ডারস্কোর আস দিবেন। অ্যাবাউট স্পেস আস কখনো দিবেন না, দুইটা ওয়ার্ড দিয়ে যখন নাম নিতে হয়। আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই যে দেখেন আমি এখানে টেক্সট ডকুমেন্টে গিয়ে যে ফাইলটা নিয়ে নিতে পারতেছি, অনেকের এই এক্সটেনশনটা হাইড করা থাকতে পারে। আমি বলে দিচ্ছি এটা অনেকে ফেস করেছে কোনো একটা ব্যাচে, আমি এই জন্য তাদের উদ্দেশ্যে বলা, যদি এরকমটা কখনো কারো ক্ষেত্রে হয়ে থাকে। যদি এরকম হয় যে না আপনি একটা ফাইল নিচ্ছেন, এই ফাইলের এক্সটেনশন দেখা যাচ্ছে না, এটা আসলে প্রবলেম হচ্ছে কি ফোল্ডার অপশন থেকে। প্রবলেমটা কীরকম আমি আপনাদেরকে বলি, যেমন এই যে দেখেন উপরে ভিউ আছে না, ভিউ দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে ভিউ অপশনটা, ভিউ, আমি ভিউতে ক্লিক করলাম, ভিউতে গিয়ে এখানে দেখেন আমি গেলাম হচ্ছে গিয়ে অপশনে, ভিউ থেকে অপশনে ক্লিক করলে দেখেন চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ফোল্ডার অপশনের যে বক্সটা ওপেন হলো, এই বক্সের মধ্যে দেখেন ভিউ আছে। এই ভিউ থেকে একদম নিচের দিকে আসলে দেখবেন যে এখানে একটা চেক বক্স আনচেক করা আছে, আমি এখানে চেক করে দিলাম। চেক করে দেওয়া আমার হচ্ছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটার মাধ্যমে হচ্ছে আপনার ফাইলের এক্সটেনশনটাকে হাইড করে দেওয়া। আমি অ্যাপ্লাই ওকে। অনেকের ডিফল্টভাবে এই জিনিসটা থাকে, মানে অনেকের ডিফল্টভাবে এই জিনিসটা থাকে, ডিফল্ট। দেখেন আমার ইন্ডেক্সের পরে ডট এইচটিএমএল হাওয়া হয়ে গেছে, গ্যালারির পরেও নাই, অ্যাবাউটের পরেও নাই। ইমেজের ক্ষেত্রে দেখেন, ইমেজের ক্ষেত্রে আপনার এই যে নাই, G1 G2 G3 আছে, আমার ডট জেপিজি ডট পিএনজি এগুলা নাই। এখন কেন নাই বুঝতে পারছেন তো? এখন আপনি হচ্ছে গিয়ে এই ফাইলের এক্সটেনশন জানেন না এটা পিএনজি না জেপিজি, এখন আপনি আন্দাজে কি ইউজ করবেন বলেন? যদি কারো কম্পিউটার এরকম থাকে, অনেকেরই থাকবে বলে আমি সেটা বলতেছি না, যদি কারো থাকে আমি অগ্রিম আপনাদেরকে এই বিষয়টা কনফার্ম করে দিচ্ছি। যদি এরকমটা হয় কখনো, এরকমটা যদি হয় কখনো, তাহলে যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা এই অপশন থেকে, অপশনটা কোথায় পাচ্ছি দেখেন, আবারও বলতেছি, এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে অপশনে যাবেন, অপশনে গিয়ে চেঞ্জ ফোল্ডার অপশন অ্যান্ড সার্চ অপশন, এখানে ক্লিক করেন। এই যে ফোল্ডার অপশনের বক্সটা আসবে, এখানে ভিউতে যাবেন। এরকম প্রবলেমটা থাকলে এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এইটা হচ্ছে কি আপনি আনচেক করে দিবেন, অ্যাপ্লাই ওকে, দেখবেন সবগুলার এক্সটেনশনটা চলে আসছে। এখন আপনি কোনটা জেপিজি ফাইল কোনটা পিএনজি ফাইল এখন আপনি বুঝতেছেন, এখন আপনি ইজিলি ইউজ করতে পারবেন। ইভেন কি এখন আপনার এই টেক্সট ডকুমেন্টেরও ইয়েটা বুঝতেছেন আপনি, যে টেক্সট ডকুমেন্ট নিলে ডট টিএক্সটি আসতেছে। ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, কন্ট্রোল শিফট পি দিলে এই বক্সটা ওপেন হচ্ছে। এখানে এসে দেখেন ইনস্টল প্যাকেজ লিখতেছি আমি, এরপরে দেখেন যে প্যাকেজ কন্ট্রোল, ইনস্টল লেখার পরেই সাজেস্ট করতেছে ইনস্টল প্যাকেজ, এটাতে ক্লিক করলেই প্যাকেজ ইনস্টল করার জন্য আপনাকে বক্স দিবে। যেমন এই যে বক্স দিছে আমাকে, এখানে এসে আপনি লরেম বা আপনার ইমেজ এগুলো ইনস্টল করে নেবেন। আসবে আসবে, আপনার আগে প্রথমে লোডিং হয়, দেখেন আমি আবার নিচ্ছি কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি দিচ্ছি আমি। এরপরে হচ্ছে গিয়ে ইনস্টল লেখার পরপরই এখানে দেখেন প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ দেখা চলে আসতেছে।
এটাতে ক্লিক করার পরে সময় নিবে, নিচে দেখবেন লোডিং হবে, লোডিং রিপোজিটরিজ। এরপরে হচ্ছে কি আপনার এই যে প্যাকেজ ইনস্টল করার জন্য আপনাকে ইয়েটা দিবে আর কি। তো এখানে এসে আপনি EMMET ইমেজ লিখবেন, ইমেজ চাইলে, এরপর লরেম চাইলে লরেম লিখবেন, বা এগুলো আপনি গুগলে ইউটিউবে সার্চ করলে আরো কি কি প্যাকেজ আছে ওয়েব ডিজাইনের জন্য সুবিধা, ওগুলো আপনাকে দেখাই দিব, ঠিক আছে? এগুলো নিয়ে একটু নিজে নিজে ঘাটাঘাটি করেন, কারণ ডেভেলপার হতে গেলে মোটামুটি এক্সটেনশন নিয়ে সরি এক্সটেনশন না, মানে অনেক কিছু নিয়ে সেলফ লার্নিং এর প্রয়োজন আছে গুগল ইউটিউবে। সো এখন থেকে প্র্যাকটিসটা শুরু করে দেন। তো আজকে যতটুকু আমরা করলাম এতটুকু পর্যন্তই থাকবে আমাদের। এরপরে নেক্সট ক্লাসে আমরা আবার জয়েন করব। আপনাদের ক্লাস টাইমটা কিন্তু ঠিক রাখবেন, সবাই জাস্ট টাইমে জয়েন করবেন। আমি কিন্তু জাস্ট টাইমে জয়েন করে ফেলি, বাট আমি দেখি সবাই জয়েন করতে পারে না জাস্ট টাইমে, সবাই জাস্ট টাইমে জয়েন করে ফেলবে, ঠিক আছে?